আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। অভিষেক ঘিরে জনসমুদ্রের রূপ নেয় মানিক মিয়া এভিনিউ। এনসিপির আত্মপ্রকাশকে ইতিবাচক বলছেন রাজনৈতিক দলের নেতারা। জনগণের শক্তি বাড়াতে কাজ করবে নতুন রাজনৈতিক দল। দেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। জাতীয় নয়, আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। ক্ষমতা পাকাপোক্তে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালায় পতিত সরকার। মৃতের সংখ্যা নির্ণয়ে হেফাজতকেও কাজ করার তাগিদ প্রেস সচিবের। আজ পর্দা নামছে অমর একুশে বইমেলা। শেষ দিনে 3 ধরনের ঠাঁই নেই মেলা প্রাঙ্গণে। সমাপনী ঘিরে নানা আয়োজন। সরবরাহ কম, এই জন্য আর কি লেবুর দামটা একটু অতিরিক্ত বেশি। মধ্যস্বত্বভোগী যারা আছে বা খুচরা বিক্রেতা যারা আছে তারা ইচ্ছাকৃতভাবে কিছু কিছু প্রোডাক্টের দাম বাড়ায়। অনেক দাম বেড়ে গেছে লেবু এবং শসা। রমজান সামনে রেখে কমেছে ছোলা ও খেজুরের দাম। বেড়েছে মাছ, মাংস, সবজি সহ বাকি নিত্যপণ্যের দর। এবং ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হচ্ছে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। তীরে ফিরছেন জেলেরা, বাড়ছে দুশ্চিন্তা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। আত্মপ্রকাশ ঘটল তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে দলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন। নেতারা বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার একতার রাজনীতি চালু করা হবে। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলার মাটিতে আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলে ঘোষণা দেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন ভাসছে জনস্রোতে। মিছিল আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ও তার চারপাশ। সারা দেশ থেকে আসা নানা বয়সের মানুষের এই গণজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রদূত ও সুশীল সমাজ। 4টা নাগাদ মঞ্চে ওঠেন নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করবে জাতীয় নাগরিক পার্টি। এরপরে আসে সেই মাহেন্দ্র খান। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের। এরপরই সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা দেন আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান 1 দফার ঘোষক, ক্ষমতার মসনদ ছেড়ে জনগণের কাতারে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের শারজিস আলম আর দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিবা, এছাড়া জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নামসহ আংশিক কমিটি সদস্যদেরও নাম ঘোষণা করেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, বাংলাদেশে আর বৈষম্যের রাজনীতি হতে দেওয়া যাবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, নতুন দলের অভিষেকের নেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ নিয়েছি। আপনি যেমনটা বলছিলেন যে নতুন দলের যে আত্মপ্রকাশ সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সেখানে কিন্তু বড় একটি কমিটি ঘোষণা করেছেন এই দলের সদস্য সচিব আক্তার হোসেন। তিনি যেটি বলছিলেন যে কমিটিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু কয়েকদিনের মধ্যে তারা একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। একই সাথে সারা দেশের যেসব জেলা কমিটি রয়েছে এবং উপজেলা কমিটি সেগুলো কিন্তু দ্রুত সেগুলো ঘোষণার মধ্য দিয়ে তারা রাজনৈতিকভাবে একটি নির্বাচন কমিশনের নিবন্ধনের যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবে। এবং একই সাথে আজকে যে পরিমাণ নেতাকর্মী এসেছিল সেটি কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী একটি রাজনৈতিক নতুন বন্দোবস্ত তারা যে নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছে সেটির কিন্তু একটি প্রতিফলন আমরা আজকে দেখতে পেয়েছি। ব্যাপক পরিমাণ নেতাকর্মী কিন্তু আজকে এখানে জড়ো হয়েছিল। আমরা যতটুকু দেখতে পেরেছি তাদের যেটি লক্ষ্য ছিল 2 থেকে 2.5 লক্ষ মানুষ তারা এখানে জমায়েত করবে সেটি কিন্তু অনেকটা পূরণ হয়েছে। এবং আমরা দেখছিলাম যে মানিক মিয়া এভিনিউর আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষের উপস্থিতি ছিল এবং তারা কিন্তু এই দলের সমর্থক কর্মী হিসেবে তারা কিন্তু ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। আমরা যতটুকু জানি যে এর আগে জাতীয় নাগরিক কমিটি গত সেপ্টেম্বরে তারা কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং সেই যে রাজনৈতিক দল গড়া
করার যে প্রক্রিয়া সেটি কিন্তু জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে তারা কিন্তু শুরু করেছিল এবং এর মধ্যে তারা কিন্তু 400-র বেশি উপজেলা পর্যায়ে তারা কিন্তু কমিটি ঘোষণা করেছিল এবং তারা নাগরিক প্রতিনিধি হিসেবে তারা এতক্ষণ পর্যন্ত কাজ করছিলেন এবং তারাই কিন্তু আজকে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করা হয়েছে সেই জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু তারা কর্মী হিসেবে কাজ করবেন এবং তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখছিলাম যে সেখানে জাতীয় নাগরিক পার্টির কিন্তু আজকের যে প্রোগ্রামে সেখানে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জুনায়েদ সাকি যিনি নাগরিক আরো অন্য যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলোর কিন্তু ব্যাপক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সিনিয়র সব রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে অনেকটা উপস্থিত ছিলেন এবং এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনগুলোরও কিন্তু প্রতিনিধি আজকে আমরা এখানে দেখেছি। অর্থাৎ একটা ইনক্লুসিভ রাজনীতির কথা যে নতুন বন্দোবস্তের কথা বলছিলেন এখানকার উদ্যোক্তারা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তারা বলছেন যে বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে যেখানে আধিপত্যবাদের সমস্ত আধিপত্যবাদকে ফেলে দিয়ে বাংলাদেশপন্থী একটি নতুন রাজনীতি বিনির্মাণ করা হবে এবং এখানকার আমরা দেখছিলাম যে এখানে নাহিদ ইসলাম কথা বলছিলেন, তিনি বলছিলেন যে এখন পর্যন্ত কোনো ধরনের বাংলাদেশপন্থী কিংবা কোনো রাজনীতি বন্দোবস্ত তৈরি হবে যেখানে ভারতপন্থী কিংবা কোনো পাকিস্তানপন্থী রাজনীতি এখন পর্যন্ত বাংলাদেশে আর স্থায়ী হবে না এমনটি কিন্তু বলছেন এবং আজকে আমরা দেখছিলাম যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার 14 দলীয় দোসর যারা গত 15 বছর ধরে মানুষের শোষণ নির্যাতন করেছিল তারা ব্যতীত কিন্তু সব রাজনৈতিক দলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা যে পুরনো বিএনপি সহ জামাতের যেসব নেতা আজকে এখানে এসেছিলেন তারাও কিন্তু বলছিলেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের যে রাজনৈতিক দল সেটি কিন্তু আরো বেশি ভূমিকা রাখবে এবং আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের যে প্রত্যাশা সেটি পূরণ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আজকে নতুন দল প্রতিষ্ঠা করলেন নেতাকর্মী তারা এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানান তারা। বলেন, নতুন দল রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রশ্নে এক থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকেন ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিকেল 5টার দিকে অনুষ্ঠান স্থলে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ বিএনপি নেতারা। যোগ দেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের এ দল কার্যকর ভূমিকা রাখবে। দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। অনুষ্ঠানে যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে তরুণদের নেতৃত্ব আশার আলো দেখাবে। রাজনীতিতে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। আর অত্যাচারের রাজনীতি আমাদের আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় নতুন এই দল নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন রাজনৈতিক নেতারা। বঞ্চিত করতে হয় ছাত্র জনতাকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। স্বৈর সরকারের পতনের পর দেশ সাক্ষী হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নতুন রাজনৈতিক দল এনসিপির অভিষেকে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউ জড়ো হন ছাত্র জনতা। তাদের আশা, তরুণদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। কায়েস রাহাতের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ সাক্ষী হলো নতুন যুগের। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা এই চত্বরে জন্ম দিল নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন লাখো ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, নতুন এই দল দেশে গড়ে তুলবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। আমরা আশা করছি এই নতুন রাজনৈতিক দলের
পক্ষ থেকে কোনো বৈষম্য থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ সকল গোটা বাংলাদেশে একটা ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন রাজনৈতিক দল পরিচালনা করবে এবং আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। তাদের আশা, তরুণদের নেতৃত্বে সঠিক দিশা পাবে দেশ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে পেরে সন্তোষ জানান ছাত্র জনতা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গত 17 বছর দেশের সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি বড় সুযোগ। চট্টগ্রাম থেকে সহকর্মী একেএম নাজিমের সহায়তায় জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামের রহমতগঞ্জে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ গেল 17 বছর সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। এই সময় রাষ্ট্রে আইনের শাসন না থাকলে রাষ্ট্রের কোনো নাগরিকই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। তারেক রহমান বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন একটি বড় সুযোগ। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সবার, এই মতাদর্শে বিএনপি বিশ্বাসী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে 22 বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি কথা বলেন। এ সময় এতদিন দেশে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং ইসলামিক মূল্যবোধের কিছুই ছিল না বলে জানান তিনি। এছাড়া আইন আদালতে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, নিরীহ আলেম ওলামাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল। পরে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচারের দাবি জানান তিনি। ইসলামী মূল্যবোধ আমাদের জাতিসত্তা অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত চলছিল। আইন আদালতে বিচারে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গ্রেফতার, নিরীহ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ইসলামী নেতৃত্ব গ্রেফতার করে করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। ক্ষমতা পাকাপোক্ত করতেই পতিত হাসিনা সরকার শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে সে সময় র্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ।
শুক্রবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে ঘিরে হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিভিন্নভাবে গোপন করেছে, ধ্বংস করে দিয়েছে। এই সময় সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ও অপরাধীদের বিচারের দাবিতে তদন্ত কমিশন গঠন সহ 5 দফা সুপারিশ করেন। প্রথম সুপারিশ হচ্ছে গিয়ে হেফাজত সমাবেশে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অতি দ্রুত একটি তদন্ত কমিশন গঠন করা। অনেক তদন্ত কমিশন হয়েছে, কিন্তু হেফাজতে যে হত্যাকাণ্ড হয়েছে সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিশন গঠিত হয়নি। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 5 মের ঘটনায় নিহতের সংখ্যা নির্ণয়ে হেফাজতে ইসলামের সহায়তা চান। সরকারের সাথে আমার মনে হয় যে হেফাজতেরও উচিত, তারা কতজন মারা গেছে তারা নিজেরা প্রত্যেকটা মাদ্রাসা ধরে ধরে যে আপনাদের মাদ্রাসায় কতজন মারা গেছে এইভাবে আমার মনে হয় এটা তারাও এই কাজটা করে রাখতে পারে। তাহলে হয় কি এই কাজটা তাদের কাজটা তখন সরকারকে আরো হেল্প করবে। এই সময় 2013 সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে বলে জানান প্রেস সচিব। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শেষ দিনে 21শে বই মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। লেখক পাঠকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। জমে উঠে বেচাকেনাও। শুক্রবার মেলার শেষ দিন ছিল শিশু প্রহর। মেলায় দ্বার খুলে বেলা 11টায়। সকাল থেকেই শিকো খুদে বইপ্রেমীদের ভিড়। সময় গড়াতেই বাড়তে থাকে সব বয়সী বইপ্রেমীদের ভিড়। এদিনও মেলায় এসেছে নতুন নতুন বই। শেষ দিনের বিক্রিতে সন্তুষ্টি জানালেও মাস জুড়ে কম বিক্রিতে কিছুটা হতাশা প্রকাশকদের মাঝে। আসন্ন রমজানকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারে কমেছে ছোলা, খেজুর ও মশলার দাম। বাড়তি সবজির মূল্য চোখ রাঙাচ্ছে লেবু, সবচেয়ে বেশি বেড়েছে মুরগির দাম। এইচ হিমেলের প্রতিবেদন। রমজানকে সামনে রেখে কমেছে খেজুর, ছোলা সহ কয়েকটি পণ্যের দাম। স্থিতিশীল আছে আদা, পেঁয়াজ ও আলুর বাজার সহ স্থিতিশীল আছে মশলার বাজারও। তবে দাম বেড়েছে রসুনের। অন্যদিকে চোখ রাঙাচ্ছে লেবু, বেড়েছে বেগুন ও শসার দামও। 80 থেকে 100 টাকা পর্যন্ত আর কি লেবুর হালি। কালেন যে সবজিগুলো ছিল এগুলো শেষ পর্যায়ে চলে যেতেছে। ফুলকপি, সিম, টমেটো, শসা, খিরা কিন্তু শেষ পর্যায়ে। বর্তমানে রমজানের যে শসা, টমেটো, বেগুন এগুলোর দাম একটু বেশি বর্তমানে। রমজানের যে মানে শসা এবং লেবু দুটায় অনেক দাম বেড়ে গেছে। না, যারা বাজার তদারকি করছে বা নিয়ন্ত্রণ করছে তাদের কাছে এক্সপেক্ট করি যে তারা আরেকটু সজাগ হোক। এদিকে দাম বাড়তি মাছ মাংসের, বেশি বেড়েছে গরিবের চাহিদা মেটানো মুরগির। চাহিদা থাকে যে কোনো জিনিসের দাম একটু বেশি থাকবে, বাড়ার কারণে যে একটু ঈদ রোজার জন্য চাহিদা বেশি, এই জন্য আরো একটু মালের শর্ট। এখন রমজান মাস আসছে, সামনে ঈদ, গরুর দাম বাড়বে, এটা স্বাভাবিক, সব সময় যাইতেছে। গরুর দামটা একটু কম থাকলে আমরাও চেষ্টা করি বেচার জন্য, কম বেচার জন্য। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় খানিকটা স্বস্তিতে ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন সামনের দিনগুলোতে সরবরাহ বৃদ্ধি পেলে দাম কিছুটা কমবে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।